ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব ইউনিট অ্যান্ড ডাইমেনশনের আরেকটা ম্যাথমেটিক্যাল পার্ট, সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের ভৌত বিজ্ঞানের কোনো সূত্র আমাদের জানা থাক বা না থাক, আমরা কিভাবে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা সেই সমীকরণটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো এবং তার কিছু ড্রব্যাক নিয়েও আলোচনা করব। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা। ইউনিট অ্যান্ড ডাইমেনশনের প্রবলেম টাইপ 2 তে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলে, কিভাবে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে একটা সমীকরণ নির্ণয় করতে পারবো। তো প্রথম প্রবলেমটা এই ধরনের যে বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো কণার উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল, যে কোনো কণা যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার উপর একটা অভিকেন্দ্র বল কাজ করে। অভিকেন্দ্র বল ছাড়া কোনো কণা বৃত্তাকার পথে ঘুরতে পারে না। তো এই অভিকেন্দ্র বলটা কার উপর নির্ভর করছে না, কণাটার ভর এম এর উপর নির্ভর করে, কণার বেগ ভি এর উপর নির্ভর করে, আর বৃত্তপথের যেটা ব্যাসার্ধের উপর নির্ভর যদি করে তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করতে হবে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে। কিভাবে আমরা নির্ণয় করব আসছে। এখানে যেহেতু বলা আছে যে অভিকেন্দ্র বল এই যে এফ তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এম, ভি আর আর, কণার ভর, বেগ আর বৃত্তপথের ব্যাসার্ধ, কিন্তু কিভাবে নির্ভর করে এটা বলা নেই। তাই আমরা ধরে নেব এইরকম যে ধরা যাক এফ এক নম্বরে ধরে নিচ্ছি যেহেতু ভরের উপর নির্ভর করে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এম এর কোন ঘাতের সাথে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সেটা আমাদের কোনো কিছুই জানা নেই। তাই আমরা সরাসরি ধরে নেব যে ধরা যাক এফটা ভ্যারি করবে, সমানুপাতিক হবে এম টু দা পাওয়ার কিছু একটা, এম টু দা পাওয়ার এ এর সাথে। এখন এটা যদি পজিটিভ হয় তাহলে সমানুপাতিক, এটা যদি নেগেটিভ হয় তাহলে ব্যস্তানুপাতের ভাবে ভ্যারি করবে। দ্বিতীয়ত আর কার উপর নির্ভর করে, কণার বেগের উপর। তাহলে ধরে নিচ্ছি যে এফটা ভ্যারি করবে ভি এর সাথে, সরাসরি যদি নাও করে তাহলে ভি টু দা পাওয়ার বি, যথারীতি বি এর মান পজিটিভ হলে সমানুপাতিক হবে, বি এর মান যদি নেগেটিভ হয় তাহলে ব্যস্তানুপাতিক হবে। আর থার্ড যে বিষয়টার উপর নির্ভর করে 3 নম্বর, সেটা হচ্ছে এফ ভ্যারি করবে আর টু দা পাওয়ার সি এর সাথে। এই তিনটে জিনিসের উপর এফ এর মানটা নির্ভর করে। এখন সমানুপাতের নিয়ম অনুসারে যদি আমরা এই তিনটে সমীকরণকে একসাথে করতে চাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যেটা লেফট হ্যান্ড সাইড সেটা একই থেকে যাবে, এফ ভ্যারি করবে, রাইট হ্যান্ড সাইডের গুলো গুণ হয়ে যায়। তাহলে এম টু দা পাওয়ার এ, ভি টু দা পাওয়ার বি, আর টু দা পাওয়ার সি। এই এ বি সি যে আরবিট্রারি জিনিসগুলো আমরা লিখেছি, এদের মানগুলো নির্ণয় করাই হচ্ছে আমার মেন কাজ। এ বি সি এর মানগুলো যদি আমরা ঘাতের মানগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের সমীকরণটা বেরিয়ে যাবে। এখন এই ভ্যারিসেসকে যদি ইকুয়াল সাইন আমরা দিতে চাই তাহলে এফ ইকুয়াল টু একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ধরে নিচ্ছি এখানে ধ্রুবকটা হচ্ছে কে, কেটা মাত্রাহীন একটা ধ্রুবক, যেটা শুধুমাত্র একটা সংখ্যা হবে, কোনো মাত্রা থাকবে না। কে ইনটু তারপর যেটা আছে এম টু দা পাওয়ার এ, ভি টু দা পাওয়ার বি, আর টু দা পাওয়ার সি। এখন কেটা যদি শুধুমাত্র একটা সংখ্যা, মাত্রাহীন একটা ধ্রুবক হয়, তাহলে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের যে রুল শিখেছিলাম যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এর একটা সমীকরণের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডে দুটোর মাত্রাটা সমান হবে। এখন এই বোথ সাইডে যদি মাত্রাগুলো বার করে আমরা সমান করে দিই, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। এফ যেহেতু প্রযুক্ত বলকে নির্দেশ করছে, বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা সরাসরি এই সাইডে বসিয়ে দেবো। বলের মাত্রা হচ্ছে এফ এম এল টি টু দা পাওয়ার -2, এই হচ্ছে বলের মাত্রা। এইদিকে মাত্রাটা যদি সমান করতে চাই, কে তো একটা ধ্রুবক রাশি, যা বললাম যেটা মাত্রাহীন একটা ধ্রুবক, সুতরাং এর কোনো মাত্রা নেই। এম এটা ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম টু দা পাওয়ার এ, ভি হচ্ছে বেগের মাত্রা আমাদের জানা আছে, এল টি টু দা পাওয়ার -1, এটা মাত্রা বসিয়ে দিলাম, হোল টু দা পাওয়ার বি আছে। আর ব্যাসার্ধ মানে খানিকটা দূরত্বকে বোঝায়, দূরত্বের মাত্রা যেহেতু এল তাহলে এল টু দা পাওয়ার সি। এরপর যদি আমরা দেখে নিই বোথ সাইডে কম্পেয়ার করে, এম এল টি টু দা পাওয়ার -2 এটা আছে, আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যেটা দাঁড়াচ্ছে এম টু দা পাওয়ার এ দাঁড়াচ্ছে। এল এর পাওয়ারটা হিসাব করি, এখানে এল টু দা পাওয়ার বি আছে, এখানে এল টু দা পাওয়ার সি আছে, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে এল টু দা পাওয়ার বি প্লাস সি দাঁড়াবে। টি টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার বি আছে, তার মানে টি টু দা পাওয়ার -b দাঁড়াবে। এরপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড
সবগুলোর মাত্রাগুলো যদি আমরা তুলনা করি, এখানে এম এর সাথে এদিকে এম এর মাত্রাটা যদি তুলনা করা হয়, এখানে এম এর পাওয়ার আছে 1, এখানে এম এর পাওয়ার আছে এ। যেহেতু দুটো সাইডে মাত্রা একই হবে, সুতরাং নিশ্চয়ই এ ইকুয়াল টু 1। তাহলে এম এর সাথে এম এর যদি তুলনা করি, পাচ্ছি এ ইকুয়াল টু 1। তাহলে আমরা যে আননোন জিনিসটা বসিয়েছিলাম m টু দা পাওয়ার a, এর ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল যে a সমান 1 হবে। এরপর কি আসা যায়, t টু দা t এর পাওয়ারটা যদি আমরা হিসাব করি, এই যে t এর পাওয়ার আর এইদিকে t এর পাওয়ার, এদিকে t এর পাওয়ার আছে -2, এদিকে t এর পাওয়ার আছে -b। তাহলে যদি তুলনা করা হয়, তাহলে অতি অবশ্যই -b ইকুয়াল টু -2 বা b ইকুয়াল টু 2। তাহলে a আর b এই দুটো বেরিয়ে গেল, b এর মান আমরা পেয়ে গেলাম। c টা কোথা থেকে বার করব না, l, এই যে l আর এই যে l, এই দুটোর ঘাতগুলো যদি আমরা তুলনা করে নিই, এখানে l এর পাওয়ারে 1 আছে, এখানে l এর পাওয়ারে b প্লাস c আছে, তাহলে অতি অবশ্যই b প্লাস c ইকুয়াল টু 1 হবে। এবার b তো আমরা 2 পেয়েছি, তাহলে 2 প্লাস c ইকুয়াল টু 1। এখান থেকে যেটা পাবো, তাহলে c ইকুয়াল টু -1। তাহলে c টা পেয়ে গেলাম। তাহলে a b c তিনটে মান আমরা যদি বার করে ফেলেছি, এবার সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালাটাও আমরা পেয়ে যাব। f এর সমীকরণ আমাদের যেটা ছিল, সেটা f ইকুয়াল টু k, একটা মাত্রাহীন ধ্রুবক রাশি, m টু দ্য পাওয়ার a, b টু দ্য পাওয়ার b, r টু দ্য পাওয়ার c, a b আর c তিনটে রাশির মান পাওয়া গেছে। এখানে যদি বসিয়ে দিই, তাহলে f সমান হবে k, m টু দ্য পাওয়ার 1 এসছে, তাহলে m থাকলো, b টু দ্য পাওয়ার b, b এর মানটা 2 b স্কয়ার, r টু দ্য পাওয়ার c মানে r টু দ্য পাওয়ার -1 মানে সেটা নিচে নামিয়ে নিয়ে চলে এলে f সমান হবে k ইনটু m b স্কয়ার বাই r। এই অভিকেন্দ্র বলের সমীকরণ বেরিয়ে গেল। বলেছিলাম এর কিছু ড্রব্যাকও আছে। কি ড্রব্যাক আছে? এই যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা ধরেছি k, একটা মাত্রাহীন একটা ধ্রুবক রাশি, এই k এর মান কত হবে এটা কিন্তু আমরা এই ডাইমেনশনাল অ্যানালিসিস এর মাধ্যমে পাবো না। এইটা একটা ড্রব্যাক, যে ডাইমেনশনাল অ্যানালিসিস এর মাধ্যমে আমরা একটা সমীকরণ নির্ণয় করতে পারি ঠিকই, কিন্তু সমীকরণে যদি কোনো ধ্রুবক রাশি থাকে, মাত্রাহীন ধ্রুবক রাশি, তাহলে সেই ধ্রুবক রাশির মান কত হবে সেটা ডাইমেনশনাল অ্যানালিসিস এর মাধ্যমে আমরা গণনা করতে পারবো না, কিন্তু সমীকরণটা আমরা নির্ণয় করি। দ্বিতীয় প্রবলেমটা আমাদের এইরকম বলা আছে, একটা টান করা তারের কম্পাঙ্ককে n দ্বারা ইন্ডিকেট করা হয়। কার উপর নির্ভর করে না, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, তারের টানের উপর নির্ভর করবে, আর তারের প্রতি একক দৈর্ঘ্যে যেটা ভর মিউ দ্বারা ইন্ডিকেট করা হয়, এটাকে সাধারণত মিউ এর উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে বলা নেই, ওটা আমাদের ধরে নিতে হবে কিভাবে নির্ভর করবে। যদি এইগুলোর উপর নির্ভর করে, তাহলে কম্পাঙ্কের রাশিমালা কি হবে সেটা নির্ণয় করতে হবে। সরাসরি আসা যায়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ধরে নেব কি না, যেহেতু কম্পাঙ্কটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আমরা ধরে নিচ্ছি n ভ্যারি করবে l এর কোনো একটা কিছু একটা ঘাতের সাথে, ধরে নিচ্ছি l টু দ্য পাওয়ার a। দ্বিতীয়ত n কার সাথে ভ্যারি করবে না, টানের সাথে, টানের কোনো একটা ঘাতের সাথে, t টু দ্য পাওয়ার b। 3 নম্বর n ভ্যারি করবে প্রতি একক দৈর্ঘ্যের ভর মিউ এর সাথে, তাহলে মিউ টু দ্য পাওয়ার c। এই a b c এগুলো আমরা ধরে নিয়েছি, এদের মান নির্ণয় করতে হবে। a b c এর মানগুলো যদি পজিটিভ হয়, প্রত্যেকটা মান যদি পজিটিভ হয়, তাহলে সমানুপাতিক সম্পর্ক, যদি মানটা নেগেটিভ হয় তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। এখন এই তিনটাকে সমানুপাতের নিয়ম যদি আমরা একসাথে করে দিই, লেফট হ্যান্ড সাইড এটা একই থাকবে, n ভ্যারি করবে, রাইট হ্যান্ড সাইড গুলো গুণ হয়ে যায়, তাহলে l টু দ্য পাওয়ার a, t টু দ্য পাওয়ার b আর মিউ টু দ্য পাওয়ার c। ভ্যারিয়েন্সটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই, একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, n ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে k, l টু দ্য পাওয়ার a, t টু দ্য পাওয়ার b, মিউ টু দ্য পাওয়ার c। অতি অবশ্যই এই যে k সমানুপাতিক ধ্রুবকটা ধরলাম, এটা একটা সংখ্যা মাত্র, অর্থাৎ এর কোনো মাত্রা থাকবে না, এটা একটা মাত্রাহীন ধ্রুবক। আমাদের কাজ এবিসি এর মান নির্ণয় করা। কিভাবে না, যেহেতু যদি এই সমীকরণটা সঠিক হয়, তাহলে বোথ সাইডে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এদের মাত্রাগুলো সমান হবে। মাত্রাগুলো বসিয়ে দিই, তাহলে সমান করে দিলে কিছু একটা রেজাল্ট পাওয়া যাবে। n কম্পাঙ্কের মাত্রা হচ্ছে t টু দ্য পাওয়ার -1, কম্পাঙ্কের মাত্রা বসালাম। এদিকে k এ তো মাত্রাহীন, এ কিছু মাত্রা নেই। l দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল L, তাহলে l টু দ্য পাওয়ার a। t টা হচ্ছে টানটা মানে এক জাতীয় বল, বলের যা মাত্রা টানের মাত্রা একই, তাহলে বলের মাত্রা হচ্ছে m l t টু দ্য পাওয়ার -2।
হোল টু দা পাওয়ার, যেহেতু বি আছে হোল টু দা পাওয়ার বি, আর মিউ টু দা পাওয়ার সি আছে। মিউটা কি? মিউটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্য ভর, শুধু ভর নয়, একক দৈর্ঘ্য ভর, মানে এর মাত্রা হবে m l টু দা পাওয়ার -1, কিন্তু হোল টু দা পাওয়ার সি আছে, হোল টু দা পাওয়ার সি। এবার মাত্রাগুলো সেম করে দিই বোথ সাইড। এইদিকে m বলে কোনো টার্ম নেই, তার মানে m টু দা পাওয়ার 0 আছে। l বলে কোনো টার্ম নেই, তার মানে l টু দা পাওয়ার 0 আছে, আর t টু দা পাওয়ার -1 আছে। ইকুয়াল টু ওইদিকে পাওয়ার গুলো হিসাব করি। m এর পাওয়ার কি আছে? m টু দা পাওয়ার, এখানে আছে b আর এখানে আছে c, মানে b প্লাস c। l এর পাওয়ারটা হিসাব করে দেখা যায়। l টু দা পাওয়ার, এখানে আছে a, এখানে l টু দা পাওয়ার b হয়ে যাবে, মানে প্লাস b, আর ওখানে মাইনাস c হয়ে যাবে। তাহলে এটি l এর পাওয়ার। t এর পাওয়ারটা যদি হিসাব করি, তাহলে t টু দা পাওয়ার, এখানে -2 আছে, হোল টু দা পাওয়ার b, মানে -2b। এরপর বোথ সাইডে তুলনা করে দিই। এদিকে m এর সাথে এই m এর তুলনা, মানে ঘাতটার তুলনা, ঘাতের তুলনা করলে m টু দা পাওয়ার 0, এদিকে m টু দা পাওয়ার b প্লাস c, তাহলে b প্লাস c ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ পাওয়া গেল। এদিকে l এর সাথে এদিকে l এর তুলনা করো, এর 0 আছে, এদিকে a প্লাস b মাইনাস c আছে, তাহলে অতি অবশ্যই a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 0 হবে, এটা আরেকটা সমীকরণ পাওয়া গেল। এই যে t এর সাথে এইদিকে t এর যদি তুলনা করি, t টু দা পাওয়ার -1 আছে, -2b আছে, তাহলে অতি অবশ্যই -2b ইকুয়াল টু -1। এরপর তিনটা সমীকরণ সমাধান করলে আমরা এই bc এর মান পেয়ে যাব। এখান থেকে কি পাবো? এখান থেকে b ইকুয়াল টু পেয়ে যাব হাফ। b এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে c এর ভ্যালু পেয়ে যাব এখান থেকে হাফ প্লাস c ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু -হাফ। এখানে b আর c এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে a এর ভ্যালু পেয়ে যাব a প্লাস b, মানে হচ্ছে হাফ, মাইনাস c, c এর ভ্যালু -হাফ, মানে এটা প্লাস হাফ হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু আসবে -1। তাহলে a পেলাম -1, b পেলাম হাফ, আর c পেলাম -হাফ। এই a, b আর c আমাদের যে সমীকরণটা ধরেছি এখানে বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাব। abc এর মানটা যদি বসাই, তাহলে n ইকুয়াল টু হবে k, যেমন ধ্রুবক আছে ধ্রুবক থাক, l টু দা পাওয়ার a মানে -1, তাহলে -1, t টু দা পাওয়ার b, t টু দা পাওয়ার b মানে হাফ, মিউ টু দা পাওয়ার c মানে মিউ টু দা পাওয়ার -হাফ, c এর ভ্যালু যেহেতু -হাফ। এটাকে একটু এবার সাজিয়ে গুছিয়ে যদি লেখা যায়, তাহলে n ইকুয়াল টু k যেমন আছে তেমন থাক, a টু দা পাওয়ার -1 মানে 1/l, t টু দা পাওয়ার হাফ মানে √t, আর মিউ টু দা পাওয়ার -হাফ মানে এটাকে যদি নিচে নামিয়ে আনি, তাহলে √মিউ। তাহলে এই হচ্ছে আমাদের টান করা তারের কম্পাঙ্কের সমীকরণ। k একটা ধ্রুবক, 1/l ইনটু পুরোটা √t/মিউ হবে। এক্ষেত্রেও ড্রব্যাক একটাই, সেটা হচ্ছে এই k বলে যে ধ্রুবকটা, এর মান আমরা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে নির্ণয় করতে পারব। তৃতীয় প্রবলেমটা এই ধরনের, যে একটা নদীর স্রোত সর্বোচ্চ যে ভরের বস্তুকে বয়ে নিয়ে যেতে পারে তা স্রোতের বেগের উপর নির্ভর করে, নদীর জলের যে ঘনত্ব রো এর উপর নির্ভর করে, এবং অভিকর্ষজ ত্বরণের উপর যদি নির্ভর করে, তাহলে এই যে সর্বোচ্চ ভর বয়ে নিয়ে যেতে পারছে m, এর রাশিমালা কি হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। সরাসরি চলে আসে, যেভাবে আগের প্রবলেমগুলো আমরা সমাধান করলাম। এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব যে যেহেতু সর্বোচ্চ যে ভর বয়ে নিয়ে যেতে পারে mটা নির্ভর করে কার উপরে? না, স্রোতের বেগের উপর। তাহলে m ভ্যারি করবে v টু দা পাওয়ার কিছু একটা a, এর মান আমাদের জানা নেই। দ্বিতীয়ত আর কার উপর ভ্যারি করবে? নদীর জলের ঘনত্ব রো এর উপর ভ্যারি করবে। তাহলে ধরে নিচ্ছি যে m ভ্যারি করবে রো টু দা পাওয়ার b এর সাথে সমানুপাতিক ভাবে, b এর মানও জানা নেই। আর 3 নম্বর বলা আছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, তাহলে m টা ভ্যারি করবে অভিকর্ষজ ত্বরণ, যদি আমরা g দ্বারা ইন্ডিকেট করি, তাহলে g টু দা পাওয়ার c এর সাথে সমানুপাতিক। c এর মানও জানা নেই, abc এগুলো মান খুঁজে বের করাটাই আমাদের কাজ। সমানুপাতের নিয়ম অনুসারে এই তিনটেকে যদি আমরা একসাথে করে দিই, তাহলে আমরা পাবো m ভ্যারি করবে, এই রাইট হ্যান্ড সাইডে এগুলো গুণ হয়ে যাবে, v টু দা পাওয়ার a, রো টু দা পাওয়ার b, g টু দা পাওয়ার c। ভ্যারিজেসটাকে ইকুয়াল করতে গেলে, ইকুয়াল টু সাইন দিতে গেলে ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক লাগবে। সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে k, তারপর যা আছে তাই v টু দা পাওয়ার a, রো টু দা পাওয়ার b, g টু দা পাওয়ার c। অতি অবশ্যই k টা যথারীতি একটা মাত্রাহীন
মাত্রাহীন একটা ধ্রুবক রাশি। এরপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটোর যেহেতু একটা সমীকরণ, মাত্রাটা সমান হবে, দুদিকে মাত্রাটা সমান করে দিই। m যেহেতু ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M ইকুয়াল টু k, এর তো কোনো মাত্রা নেই। v যেহেতু বেগের মাত্রা l, t টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার আছে a, রো হচ্ছে ঘনত্বের মাত্রা হচ্ছে m l টু দা পাওয়ার -3 তাও আবার হোল টু দা পাওয়ার b আছে। g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এর মাত্রাটা ত্বরণের সাথে সমান l t টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার c আছে। এরপর বোথ সাইডে আমরা বিভিন্ন রাশির ঘাতগুলোকে তুলনা করে নেব। এই সাইডে m এর পাওয়ার তো 1 আছে, l বলে কিছু নেই, তার মানে l এর পাওয়ার 0, t বলেও কিছু নেই, মানে t এর পাওয়ারও 0। রাইট হ্যান্ড সাইডে যদি আমরা দেখি নেই, m এর পাওয়ার কি থাকবে, m এর পাওয়ার আছে টু দা পাওয়ার b। l এর পাওয়ারটা যদি হিসাব করি, l এখানে l টু দা পাওয়ার a একটা আসবে, এখানে l টু দা পাওয়ার -3 হোল টু দা পাওয়ার b আছে, তার মানে -3b আসবে। আর এখানে l টু দা পাওয়ার একটা c আসবে, মানে +c। এই হচ্ছে l এর পাওয়ার। আর t এর পাওয়ারটা যদি হিসাব করে নি, t টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার a আছে, তার মানে মাইনাস a। এখানে t টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার c আছে, মানে -2c। এরপর আমরা তুলনা, প্রত্যেকটা রাশির ঘাতগুলোকে তুলনা করব। এইদিকে m এর সাথে এইদিকে m এর ঘাতের যদি আমরা তুলনা করি, তাহলে অতি অবশ্যই পেয়ে যাব b ইকুয়াল টু 1। একটা মান পাওয়া হয়ে গেল। l এর ঘাতটা যদি তুলনা করি, তাহলে কি পাবো, l এর ঘাতের দিকে 0 আছে, ওদিকে কি আছে, a -3b c ইকুয়াল টু 0 পাবো। তার মধ্যে তো b এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, b এর মানটা যদি এখানে বসিয়ে দিই, b ইকুয়াল টু 1, তাহলে a -3 c ইকুয়াল টু 0, তাহলে a c ইকুয়াল টু 3। আপাতত এটা আমাদের জানা থাকলো। নেক্সট আমরা যদি t এর পাওয়ারটা হিসাব করে দেখি, তাহলে t টু দা পাওয়ার 0, ওইদিকে যেটা আছে -2c ইকুয়াল টু 0, মানে a -2c ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু পাবো 2c, সরি এটা প্লাস হবে, তাহলে এদিকে মাইনাস হবে। a ইকুয়াল টু যদি -2c এখানে আমরা পেয়ে গেছি, এর জায়গায় যদি -2c বসিয়ে দিই, তাহলে এর জায়গায় -2c বসালাম, প্লাস একটা c আছে ইকুয়াল টু 3, তার মানে এখানে -c ইকুয়াল টু 3, c ইকুয়াল টু -3 পাবো। c ইকুয়াল টু যদি -3 এখানে বসিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব, a ইকুয়াল টু -3 বসালে এটা +6 হয়ে যাবে। তাহলে a এর মান হচ্ছে +6, b এর মান 1, আর c এর ভ্যালু হচ্ছে -3। m এর যে সমীকরণটা ছিল, সেখানে আমরা a b আর c তিনটের মান বসিয়ে দেবো, তাহলে কাঙ্ক্ষিত সমীকরণ পাওয়া যাবে। m ইকুয়াল টু হবে k b টু দা পাওয়ার a, এর মান বেরিয়েছে 6, তার মানে b টু দা পাওয়ার 6, রো টু দা পাওয়ার b এর মান বেরিয়েছে 1, তার মানে এটা রো থাকবে, g টু দা পাওয়ার c এর মান বেরিয়েছে -3, মানে g টু দা পাওয়ার -3। একটা সাজিয়ে গুছিয়ে যদি আমরা লিখে নিই, তাহলে m ইকুয়াল টু হবে k রো v টু দা পাওয়ার 6 বাই g কিউব। এই হচ্ছে m এর রাশিমালা। যথারীতি একই রকম ভাবে আগের অনুরূপে এখানে যে k বলে সমানুপাতিক ধ্রুবকটা রয়েছে, এর মান কত হবে আমরা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে এই ক্ষেত্রেও নির্ণয় করতে পারব। চতুর্থ প্রবলেমটা এই ধরনের, কোন একটা তরল বিন্দু আছে, তরল বিন্দুর কম্পনের পর্যায়কাল যেটা, সেটা ওই তরলের পৃষ্ঠটানের উপর নির্ভর করে, তরলের ঘনত্বটার উপর নির্ভর করবে, আর বলা আছে যে তরল কণার যেটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে পর্যায়কালের রাশিমালা আমাদেরকে নির্ণয় করতে হবে। একই রকম পদ্ধতি একই। প্রথমে আমরা কি ধরে নেব, যে পর্যায়কালের রাশিমালা নির্ণয় করতে হবে। পর্যায়কাল নির্ভর করবে কার উপর, ভ্যারি করবে তরলের পৃষ্ঠটান s এর উপর। তাহলে s টু দা পাওয়ার কিছু একটা ধরে নিলাম, a এর মান আমাদের অজানা। দ্বিতীয় আমরা ধরে নেব যে t টা ভ্যারি করবে তরলের ঘনত্বের সাথে, ঘনত্বের উপর নির্ভর করে, তাহলে ঘনত্বের টু দা পাওয়ার কিছু একটা b এর মানও আমাদের জানা নেই। তৃতীয়ত আমরা ধরে নেব এই পর্যায়কালটি এটা ভ্যারি করবে কার উপর, না তরল কণার যেটা ব্যাসার্ধের উপর নির্ভর করে। ব্যাসার্ধটাকে যদি আমরা r হিসেবে ধরে নিই, তাহলে r টু দা পাওয়ার c, এই তিনটে রাশির উপর নির্ভর করছে। a b c এর মানগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে।
সমানুপাতের নিয়ম অনুসারে এই তিনটাকে যদি আমরা একসাথে করে দিই তাহলে আমরা পাবো টি ভ্যারি করবে, রাইট হ্যান্ড সাইডে গুণ হয়ে যাবে, তার মানে s টু দা পাওয়ার a রো টু দা পাওয়ার b r টু দা পাওয়ার c। ভ্যারিয়েন্সটাকে যদি ইকুয়াল করতে চাই তাহলে t ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, সমানুপাতিক ধ্রুবক হচ্ছে k, বাকি যা আছে তাই s টু দা পাওয়ার a রো টু দা পাওয়ার b r টু দা পাওয়ার c। এক্ষেত্রেও যথারীতি যে k সমানুপাতিক ধ্রুবকটা আমরা ধরেছি এটা হবে মাত্রাহীন একটা সংখ্যা মাত্র। এরপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ সাইডের মাত্রাগুলো আমরা সেম করে দিই, ইকুয়াল করে দিই, তাহলে আমাদের রেজাল্ট পেয়ে যাব টি। এটা তো পর্যায়কাল মানে খানিকটা সময়কে বোঝাচ্ছে, সময় মাত্রা যথারীতি টি, তাহলে মাত্রা টি বসলাম। কে তো মাত্রাহীন, এস পৃষ্ঠটান মানে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, তার মানে পৃষ্ঠটানের মাত্রা যদি সরাসরি মনে থাকে তো ভালো, না হলে আলাদা করে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। কিভাবে না, এস টা যদি পৃষ্ঠটান হয়, পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। এরপর বলের মাত্রা বসিয়ে দাও, এম এল টি টু দা পাওয়ার -2 আর এখানে এল, দুটো এল ক্যান্সেল করে যাবে, তাহলে পড়ে থাকবে এম টি টু দা পাওয়ার -2। তাহলে এই হচ্ছে এস এর মাত্রা, এস এর জায়গায় মাত্রাটা বসিয়ে দিলাম, এম টি টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার আছে a। রো ঘনত্ব, ঘনত্বের মাত্রা হচ্ছে m l টু দা পাওয়ার -3 হোল টু দা পাওয়ার আবার b আছে। আর আটটা ব্যাসার্ধ মানে খানিকটা দূরত্ব বা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, দৈর্ঘ্যের মাত্রা যেহেতু l, তাহলে l টু দা পাওয়ার এখানে c আছে। এরপর বোথ সাইডে আমরা বিভিন্ন রাশির ঘাতগুলোকে তুলনা করব। যেমন এই দিকে m বলে কিছু নেই মানে m টু দা পাওয়ার 0 আছে, l বলে কিছু নেই মানে l টু দা পাওয়ার 0 আছে, আর t এর পাওয়ার হচ্ছে 1। ওই সাইডে যদি m এর পাওয়ারটা হিসাব করি তাহলে m টু দা পাওয়ার এখানে হোল টু দা পাওয়ার a আছে মানে একটা a হবে, m টু দা পাওয়ার b আছে মানে একটা প্লাস b হবে। এই হলো m এর পাওয়ার। l এর পাওয়ারটা হিসাব করি, l এর এখানে -3 হোল টু দা পাওয়ার b মানে -3b আছে, আর এখানে l টু দা পাওয়ার একটা c আছে মানে প্লাস একটা c হবে। t এর পাওয়ারটা যদি হিসাব করি তাহলে t টু দা পাওয়ার এখানে -2 হোল টু দা পাওয়ার a আছে, তাহলে -2a, আর কোথাও t নেই। এরপর প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালি ঘাতগুলোকে আমরা তুলনা যদি করি তাহলে এই m এর সাথে এই m এর ঘাতের তুলনা করলে আমরা পাবো a প্লাস b ইকুয়াল টু 0, এর পাওয়ার সেম হবে। দ্বিতীয় যেটা পাবো l এরটা যদি তুলনা করি তাহলে -3b প্লাস c ইকুয়াল টু 0, এটাও পাওয়া যাবে। আর t এর পাওয়ারটা যদি হিসাব করি তাহলে -2a ইকুয়াল টু 1, এখানে -2a, t এর পাওয়ার 1 আছে তাহলে 1 এর সাথে ইকুয়াল হবে, তাহলে a ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাব -half, এর ভ্যালু -half, এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে -half প্লাস b ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু হয়ে যাবে half। b এর ভ্যালুটা যদি আবার এখানে বসিয়ে দিই তাহলে b এর ভ্যালু যেহেতু হাফ এখানে মাইনাস একটা আছে 3/2 প্লাস c ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু 3/2। এই আমাদের a এর ভ্যালু বেরিয়ে গেছে, b এর ভ্যালু বেরিয়ে গেছে, আর c এর ভ্যালু বেরিয়ে গেছে। এখন যদি মানগুলো বসিয়ে দিই তাহলে t সমান পাবো k s টু দা পাওয়ার a, এর ভ্যালু বেরিয়েছে -half, তার মানে s টু দা পাওয়ার -half, রো টু দা পাওয়ার b, b এর ভ্যালু বেরিয়েছে half, তার মানে রো টু দা পাওয়ার half, r টু দা পাওয়ার c, r টু দা পাওয়ার c এর ভ্যালু হচ্ছে 3/2, তার মানে r টু দা পাওয়ার 3/2। এটাকে একটু যদি সাজিয়ে গুছিয়ে আমরা লিখি তাহলে t ইকুয়াল টু হবে k s টু দা পাওয়ার -half, মানে এটাকে আমরা নিচে রুট ওভার s হিসাবে লিখতে পারি, রো টু দা পাওয়ার হাফ, তার মানে এটাকেও আমরা রুট ওভার রো হিসাবে লিখতে পারি, আর r টু দা পাওয়ার 3/2 মানে এটাকেও আমরা রুট ওভার r কিউব হিসাবে লিখতে পারি। তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম, k ইনটু রুট ওভার রো ইনটু r কিউব বাই s। এই সমীকরণ এক্ষেত্রেও ড্রব্যাক আবার সে একই, যে এই সমানুপাতিক ধ্রুবক যেটা মাত্রাহীন একটা সংখ্যা মাত্র, তার মান কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। বর্তমানে আমাদের যে প্রচলিত একক মাত্রা নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে ইউনিট এন্ড ডাইমেনশনাল, সেটা অনুসারে আমরা জানি যে আমাদের 7টা বেস কোয়ান্টিটি আছে, মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময়,
আলোর দীপন প্রাবল্য, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা আর পদার্থের পরিমাণ মোল দিয়ে যেটাকে পরিমাপ করা হয়, এই সবটা হচ্ছে মৌলিক রাশি। এখন প্রশ্ন হলো, যদি একটা নতুন একক এবং মাত্রার পদ্ধতি চালু করা হয় যেখানে এই 7টা রাশিকে মৌলিক রাশি ধরা হবে না, অন্য কোনো একটা রাশিকে মৌলিক রাশি হিসাবে যদি আমরা ধরি, যেমন বেগকে যদি মৌলিক রাশি ধরা হয়, প্রযুক্ত বলকে যদি মৌলিক রাশি ধরা হয়, যদি শক্তিকে মৌলিক রাশি হিসাবে ধরা হয়, তাহলে অন্যান্য রাশিগুলোর মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব, কি চেঞ্জ আসবে সেখানে, এই আলোচনা আমরা ঠিক এর পরবর্তী ক্লাসে করব। দেখতে ভুলবেন না, অতি অবশ্যই আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার অতি অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই।